শোনা যাচ্ছে? দুই একজন একটু রেসপন্স করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের ডিসি সার্কিট স্টার্ট হওয়ার কথা আর কি। হ্যাঁ, তো আমরা ডিসি সার্কিট স্টার্ট করবো, যেহেতু আমরা ডিসি সার্কিটের টোটাল ডিসি সার্কিট স্টার্ট করবো ফার্স্ট ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ডিসি সার্কিটের টোটাল টপিকটা কীভাবে সাজাইছি, প্লাস হচ্ছে আমাদের ডিসি সার্কিটের কী কী টপিকগুলো আলোচনা করবো এবং কী কী শিখবো আর কি, এটা টোটাল ডিসকাস করবো আমি। তারপর হচ্ছে কারো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নিব, প্লাস হচ্ছে আমরা পরবর্তীতে পড়া স্টার্ট করবো আর কি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমরা সিলেবাসটা বুঝবো, আমাদের ডিসি সার্কিটে কী কী পড়তে হবে, চাকরি পরীক্ষায় কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে, জাস্ট এগুলো নিয়ে আমি আলোচনা করবো আর কি। তা আলোচনার পরে আমি সবার কোশ্চেন নিব, কী কী চাচ্ছি আমরা ডিসি সার্কিটে আর কি, তারপরে হচ্ছে আমরা মেইন পড়াশোনায় যাবো আর কি। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট ক্লাস আজকে ডিসি সার্কিটের। তো ডিসি সার্কিটে আমাদের ফার্স্ট যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিসি সার্কিটের যে ইনফরমেশনগুলো আছে, বেসিক ইনফরমেশন, সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। মানে হচ্ছে আমাদের ডিসি সার্কিট কি, সার্কিট কাকে বলে, ডিসি কাকে বলে, ডিসির ভিতরে যে আমাদের কারেন্ট, ভোল্টেজ কি, কারেন্ট কি, রেজিস্ট্যান্স কি, প্লাস এই যে বেসিক ইনফরমেশনগুলো আছে, ফার্স্ট হচ্ছে আমি সেই বেসিক ইনফরমেশনগুলো আলোচনা করবো আমরা। তাহলে ফার্স্ট হচ্ছে বেসিক ইনফরমেশন। তাহলে বেসিক ইনফরমেশন আলোচনা করবো, যেটা আমাদের মাস্ট লাগে, সেটা হচ্ছে কোনো একটা ডিসি সার্কিট সলিউশন করতে গেলে আমাদের কি লাগে, আমাকে অবশ্যই সমতুল্য রোধ কি আছে এগুলো বের করা শিখতে হয়। তাহলে ফার্স্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রোধ নির্ণয় শিখবো বা রেজিস্ট্যান্স নির্ণয়। রেজিস্ট্যান্স নির্ণয় শেখার পরে আমরা যেটা শিখতে হবে সেটা হচ্ছে ওহমস লটা শিখতে হবে। তো ওহমস লর পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কারেন্ট নির্ণয়, কারণ ওহমস লয়ে আমাদের যে সূত্রটা দিচ্ছে সেই সূত্র থেকে আমরা কি বের করতে পারবো, কারেন্টটা নির্ণয় করতে পারবো। তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে কারেন্ট নির্ণয়। তাহলে কারেন্ট নির্ণয়ের পর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পয়েন্ট মেথড, তারপর হচ্ছে মিসিং ডাটা। আচ্ছা, তাহলে এখানে আমি দেখতেছি এখানে রেজিস্ট্যান্স নির্ণয় শিখতেছি। রেজিস্ট্যান্স নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা আসবে, সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করব। কারণ আমাদের পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে গেলে আমাদের এই রেজিস্ট্যান্স নির্ণয়ের সময় আমাদের সিরিজ প্যারালালটা বুঝতে হয়, যেটা আমরা বেসিক ইনফরমেশন আলোচনা করবো, সিরিজ কি, প্যারালাল কি, সার্কিট সম্পর্কে। ওই সময় আমরা সিরিজ প্যারালাল বিষয়টা বুঝবো তখন দেখবো কিছু কিছু সার্কিটের রেজিস্ট্যান্স বের করার সময় সিরিজ প্যারালাল বুঝতেছিলাম না। তাহলে ওই সিরিজ প্যারালাল যদি না বুঝে থাকি তখন আমাদের এই পয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমরা পয়েন্ট মেথডটাও খুব ভালোভাবে শিখতে হবে আর কি। আর কোনগুলো ইম্পর্টেন্ট টপিক সেটা আমরা একটু পরে আলোচনা করবো। মিসিং ডাটা, তারপরে যেটা শিখতে হবে আমাদের স্টার ডেল্টা ব্যালেন্স কন্ডিশন। তারপর হচ্ছে আমাদের স্টার ডেল্টা লাগবে, কারণ আমাদের যদি স্টার সার্কিট থাকে বা ডেল্টা কানেকশন থাকে, স্টার কানেকশন থাকে, সেই স্টার কানেকশন থেকে আমরা সরাসরি সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে পারবো না, বা রেজিস্ট্যান্স নির্ণয় সেটা আমরা বের করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, স্টার ডেল্টা অ্যাপ্লাই করা লাগতে পারে। তারপর হচ্ছে ব্যালেন্স কন্ডিশন, এটা একটা স্পেশাল কেস সার্কিটের ভিতরে, সেই স্পেশাল কেসটা কি সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে এমিটার, ভোল্টমিটার এবং কি ওয়াট মিটার। এখানে এমিটার, ভোল্টমিটার, কিছু ওয়াট মিটারের ম্যাথ থাকবে, সেটা হচ্ছে তাদের ইরোর বলবে, একটা এমিটার ইরোর কত, বা এমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, ওই ইরোর টাইপের কিছু ম্যাথ আছে, সেগুলো আমাদের দেখতে হবে। তারপরে দেখবো হচ্ছে কেভিএল অ্যান্ড কেসিএল দেখবো। তাহলে এখান থেকে আমাদের মিক্স সার্কিটটা শেষ হবে। তাহলে এখানে আমি যে টপিকগুলো লিখলাম, এই সকল টপিক হচ্ছে আমাদের মিক্স সার্কিটের জন্য, মূলত থিওরেমের আগ পর্যন্ত যেগুলো আছে, যে থিওরেম
থিওরেমে ঢুকতে গেলে যে বেসিক ইনফরমেশনগুলো লাগবে বা যেগুলো আমাদের খুব ভালোভাবে শিখতে হবে সেটা হচ্ছে এই টপিকগুলো। এই টপিকগুলো যদি আমরা খুব ভালোভাবে শিখতে পারি তারপরে আমরা থিওরেমে ঢুকতে পারবো। তাহলে থিওরেমের ফার্স্ট থিওরেম হচ্ছে আমাদের কি, যে থিওরেমে যাই সেটা হচ্ছে ফার্স্ট থিওরেম হচ্ছে আমাদের সুপারপজিশন। ওকে, তাহলে ফার্স্ট যে থিওরেমটা করবো সেটা হচ্ছে আমাদের সুপারপজিশন থিওরেম। তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে অনেকের, যে সুপারপজিশনের পরে আমরা থেভেনিন থিওরেমটা কেন পড়বো না আর কি, বা নর্টন থিওরেমটা কেন পড়বো না আর কি। আমরা থেভেনিন থিওরেম আর নর্টন যে থিওরেমটা আছে এটা আমরা সুপারপজিশন দিয়েও সলভ করা যায়, নোডাল দিয়েও সলভ করা যায় এবং ম্যাশ অ্যানালাইসিস দিয়েও সলভ করা যায় আর কি। তো এই জন্য আমরা সুপারপজিশনের পরে নোডাল শিখবো, তারপরে ম্যাশ শিখবো, এই তিনটা দিয়েই আমরা থেভেনিন অ্যাপ্লাই করা শিখবো। থেভেনিন, তারপরে নর্টন, তারপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম, ওকে। থেভেনিন থিওরেমের পরে চাইলে ম্যাক্সিমাম থিওরেমটা শেখা যাইতো, তবে আমরা এই ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমটাও থেভেনিন এবং নর্টন দুইটার সমন্বয়ে শিখবো। মাঝে মাঝে নর্টন দিয়েও ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম চাইতে পারে, এই জন্য আমরা নর্টন এবং ম্যাক্সিমাম থিওরেম এবং থেভেনিন এই তিনটা সমন্বয় করে শিখবো। এই জন্য প্রথমে আমরা থেভেনিন এবং নর্টনটা শিখে নিব, তারপরে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম অ্যাপ্লাই করব। তারপরে যেটা আছে ইলেকট্রিক সেলের ম্যাথ। এখন ইলেকট্রিক সেলের ম্যাথগুলো হচ্ছে এটা সাধারণত মিক্স সার্কিটের মধ্যেই পড়ে। যেমন আমাদের কিছু বৈদ্যুতিক ব্যাটারি দিয়ে দিবে, যে 10টা 15টা বা 20টা ব্যাটারি আছে, প্রত্যেকটা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে দিবে, ব্যাটারির ভোল্টেজ দিয়ে দিবে, তাহলে এদেরকে সিরিজে কানেকশন দিলে বা প্যারালালে কানেকশন দিলে এখানে কারেন্ট কত বা ম্যাক্সিমাম কারেন্ট কত হবে বা কিভাবে কানেকশন দিলে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে, এই টাইপের কিছু ম্যাথ আছে ইলেকট্রিক সেলে। আমরা এই ম্যাথগুলো দেখবো। তবে এই ম্যাথগুলো আমরা এখানে কেন দেখতেছি না বা আমরা মিক্স সার্কিটে দেখতেছি না, এই জন্যই এই ম্যাথগুলো কিছু স্পেশাল কেস আছে, মানে একটু স্পেশাল কন্ডিশন, সেটা আমাদের থেভেনিন অ্যাপ্লাই করা লাগতে পারে। কারণ ওগুলো তৈরি করতে গেলে যেমন যদি বলে কিভাবে কানেকশন দিব, সিরিজে কানেকশন দিব নাকি প্যারালালে কানেকশন দিব, এই টাইপের কিছু ম্যাথ তৈরি করতে গেলে আমাদের থেভেনিনটা লাগবে। এই জন্য আমি মিক্স সার্কিট এটা পড়াবো না, এটা পড়াবো একবারে আমাদের যে থিওরেমগুলো আছে থিওরেমের অ্যাপ্লাইয়ের পরে আমরা ইলেকট্রিক সেলের ম্যাথগুলো করব। তবে এখানে একটা টপিক মিসিং গেছে, সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্বের কিছু ম্যাথ আছে, সেটা হচ্ছে আমাদের কিছু ইলেকট্রিক বাল্ব দেওয়া থাকবে বা একটা সার্কিট দেওয়া থাকবে কিছু ইলেকট্রিক্যাল বাল্বের, সেটা সিরিজে হোক প্যারালালে হোক কানেকশন দেওয়া থাকবে, দিয়ে তারপরে বলবে কোন ইলেকট্রিক বাল্বটি বেশি উজ্জ্বল দেখাবে, কোনটা কম উজ্জ্বল দেখাবে, অথবা কিভাবে কানেকশন করলে সবগুলা বাল্বই সমান উজ্জ্বল হবে। তো এই টাইপের কিছু ম্যাথ থাকবে, সেটা আমরা ইলেকট্রিক বাল্বে এখানে দেখবো, সেটা এখানে দেখা যাবে, সমস্যা নেই। তারপরে লাস্ট যে টপিকগুলো দেখবো সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা, নিচে কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে লাস্ট যে টপিক সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স দেখবো আর কি। তো এই হচ্ছে আমাদের টোটাল ডিসি সার্কিটের টপিক। তো আমাদের এই টপিকগুলো মানে এই টপিকগুলো আমাদের দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা 100% ডিসি সার্কিটের যেই ম্যাথই আসুক না কেন ইনশাল্লাহ আমরা সলিউশন বা আনসার করতে পারবো চাকরির পরীক্ষায়। তো এর বাইরে আমাদের ইনশাল্লাহ মানে এর বাইরে আপাতত কোনো টপিক নেই, বা বিগত চাকরি পরীক্ষায় যেগুলো আসছে এর বাইরে থেকে কিছু আসে নাই, যত আসছে এই টপিকের ভিতর থেকেই ম্যাথগুলো সলিউশন আসছে। এই টপিকগুলো আমাদের খুব ভালোভাবে শিখতে হবে আর কি। সবাইকে এইটুকু বুঝতে পারছি বা টপিকগুলো বুঝতে পারছি? আচ্ছা, দুই একজন একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝবো কিভাবে যে আসলে বুঝতে পারছি কিনা সবাই। হ্যাঁ, দুই একজন রেসপন্স করলে আমি আগাইতে পারবো আর কি। আচ্ছা, এখন আসি আমাদের গুরুত্ব দিতে হবে কোন কোন টপিকগুলোতে, বা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আর কি। সো মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের এই পর্যন্ত,
এই পর্যন্ত আমরা মোস্ট ইম্পর্টেন্ট ধরবো, কিন্তু এখান থেকে যে ইম্পর্টেন্ট না তা না, এখানেও ইম্পর্টেন্ট। তবে আমি সাধারণত এই পর্যন্তটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলি, কারণ আমরা যদি খুব ভালোভাবে এই পর্যন্ত বা এই টপিকগুলা একদম বেসিক ইনফরমেশন থেকে কেবিএল অ্যান্ড কেসিএল পর্যন্ত এই ইনফরমেশনগুলো বা এই টপিকগুলো যদি খুব ভালোভাবে শেষ করতে পারি, এই টপিকগুলো কিচ্ছু না। কারণ এই টপিকগুলো তৈরি হয়েছে এটার মাধ্যমে, এগুলো হচ্ছে কিছু থিওরেম আবিষ্কার হয়েছে বা কিছু থিওরেম আছে, জাস্ট কিছু নির্দিষ্ট রুলস ফলো করে এই থিওরেমগুলো কী করবো আমরা সলিউশন করবো, এছাড়া কিচ্ছু না। কিন্তু এই থিওরেমগুলো সলিউশন করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই পর্যন্ত, মানে বেসিক ইনফরমেশন থেকে কেবিএল কেসিএল পর্যন্ত লাগবে। তাহলে এই টপিকগুলো কেউ যদি খুব ভালোভাবে শেষ করতে পারে, এই টপিকগুলো তার কাছে কিছুই না, এটি রিভিশন না দিলে হবে, জাস্ট সে কী করতে পারবে, সুপারপজিশন থিওরেমটা মনে রাখবে যে এই থিওরেমের সলিউশনের নিয়মটা হচ্ছে এটা, নোডালের নিয়ম হচ্ছে এটা, ম্যাশের নিয়ম হচ্ছে এটা, জাস্ট নিয়মগুলো মনে রাখবে, কিন্তু প্র্যাকটিসও করা লাগবে না যদি সে এই টপিকগুলো খুব ভালোভাবে শেষ করতে পারে। এই জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্ব দিতে হবে এই টপিকগুলোর উপরে, কারণ এই টপিকগুলো যে যত ভালো সলিউশন করতে পারবে, ভালো বুঝবে, এই টপিকগুলো তার কাছে ততটাই সহজ মনে হবে। এই টপিকগুলো তার রিভিশনও দেওয়া লাগবে না, দেখা যাবে যার সূত্র দেখলেই বা রুলসগুলো দেখলেই অটোমেটিক হয়ে যাবে। তারপরে আমাদের চাকরির পরীক্ষায় যে বিষয়গুলো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট মেথডটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই পয়েন্ট মেথডের ম্যাথ বেশি আসে আমাদের। তারপরে মিসিং ডাটার ম্যাথ, এটা ইম্পর্টেন্ট, এগুলোই হচ্ছে সাধারণত বেশি দিবে। তারপর হচ্ছে আমাদের এই ব্যালেন্স কন্ডিশনটাও মোটামুটি ইম্পর্টেন্ট। আর এখানে কারেন্ট নির্ণয়, ওহমস ল, এগুলো তো ইম্পর্টেন্ট, জাস্ট বেসিক ইনফরমেশন, ওখান থেকে চাকরি পরীক্ষা অতটা আসে না। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যাথগুলা এখন দেওয়ার মতো। তারপর হচ্ছে ইলেকট্রিক বাল্বের ম্যাথ, এখান থেকে এই টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তার বাকিগুলো হচ্ছে জাস্ট আমাদের বেসিক ইনফরমেশনের জন্য, ওগুলো খুব ভালোভাবে শিখতে হবে, কারণ ওগুলো যদি আমি না শিখি এই টপিকগুলো আমি ভালোভাবে শিখতে পারবো না, ভালোভাবে আনসার করতে পারবো না। এই জন্যই এই টপিকগুলো সবই খুব ভালোভাবে শিখতে হবে, কিন্তু এগুলো হচ্ছে চাকরি পরীক্ষায় আসে। যদি ম্যাথ আসে তো এই টপিকগুলো থেকেই সাধারণত ম্যাথ আসে। তবে এই হ্যালো, আচ্ছা আমি বুঝি নাই, কে কি বললেন? আচ্ছা, সবার কি একই অবস্থা নাকি শুধু একজনের? বাকিরা? আচ্ছা, তাহলে হচ্ছে যে বলতেছেন ওর নিজস্ব নেটের প্রবলেম একটু, হ্যাঁ, তাহলে নিজস্ব নেটটা একটু চেক দেন। তাহলে আমার নেটে প্রবলেম থাকলে সবারই একই অবস্থা হইতো, হ্যাঁ, একটু নিজের নেটটা চেক দিলে একটু ভালো হবে আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা শুধু রেজিস্ট্যান্স না বলে টোটাল রেজিস্ট্যান্স বলি। তাহলে এই টোটাল রেজিস্ট্যান্সটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের মাঝে মাঝে সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে বলে আর কি। তাহলে আমাদের এই মিক্স সার্কিটের যে মানে মিক্স অবস্থায় যে অবস্থায় আছে, এই টপিকগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। চাকরি পরীক্ষায় যেখানে ম্যাথ আসে সেগুলো হচ্ছে এই টপিকগুলো থেকে ম্যাথ আসে। তবে আমি আবার বলতেছি, এই টপিকগুলো খুব ভালোভাবে শিখতে হবে, দেন আমি এই টপিকগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো আর কি। তো এখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের হলো এই থিওরেম সবগুলোই বেশি ইম্পর্টেন্ট, তবে এখান থেকে এটা আর নোডাল অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে থেভেনিন নর্টন, এখানে নিচে যেগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, এই সবগুলো ইম্পর্টেন্ট। খালি ম্যাশ অ্যানালাইসিসটা একটু কম ইম্পর্টেন্ট, সাধারণত ম্যাশ অ্যানালাইসিসের ম্যাথটা খুব কম দেয়, আর ম্যাশ অ্যানালাইসিস দেয় না বললেই চলে আর কি। বাকি যে থিওরেমগুলো আছে সবগুলো থিওরেমই সেম পরিমাণ ইম্পর্টেন্ট, ওই সবগুলো থিওরেমই আমাদের গুরুত্ব সহকারে কি দেখতে হবে আর কি। এ হচ্ছে আমাদের কি ডিসি সার্কিটের টোটাল টপিক। আমরা আমাদের ডিসি সার্কিটের কোর্সটার মধ্যে এই সব কিছু খুব বিস্তারিত ভালোভাবে দেখবো ইনশাল্লাহ। সবাই বুঝছে এইটুক? এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা না হলে আমরা হচ্ছে পড়ার দিকে আগাবো আর কি, আমাদের যে পড়াশোনা সেই পড়াশোনার দিকে আগাবো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে, আমরা এই সিরিয়ালেই পড়বো আর কি, এখানে যেভাবে সিরিয়াল ওয়াইজ আমি লিখছি এভাবেই পড়বো। ফার্স্ট হচ্ছে বেসিক ইনফরমেশন, দেন সমতুল্য রোধ নির্ণয় শিখবো, দেন ওহমস ল শিখবো, এভাবেই আগাবো আর কি। হ্যাঁ, তবে এখানে ওহমস লটা হয়তো আগে শিখতে পারি, কারণ সমতুল্য রেজিস্ট্যান্সের সময় যদি ওহমস ল লাগবে না, মোটামুটি কারেন্ট যদি বের করতে বলে দু এক জায়গায়, তাহলে ওহমস লটা আগে শিখতে পারি, জাস্ট এইটুকুই চেঞ্জ হতে পারে আর কি।
আচ্ছা ওকে, এখন আসি আমরা তাহলে বেসিক ইনফরমেশনের ভিতরে আসি। তাহলে আমরা মূল টপিকটাই ছিল হচ্ছে ডিসি সার্কিট। তাহলে এই ডিসি সার্কিটটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে এখানে ফার্স্ট আছে কি ডিসি। তাহলে আমার ডিসি জিনিসটা কি এটা প্রথমে বুঝতে হবে, তারপরে আমরা সার্কিটে আসবো, তারপরে তো ভিতরের দিকে যাবো। তাহলে আমি ডিসি যদি চিন্তা করি, ডিসি মানে হচ্ছে এর ফুল মিনিং হচ্ছে আমাদের কি ডাইরেক্ট কারেন্ট। ডিসি মানে হচ্ছে আমাদের কি ডাইরেক্ট কারেন্ট। এন্ড ডাইরেক্ট কারেন্ট জিনিসটা কি? ডাইরেক্ট কারেন্ট হচ্ছে যদি আমরা যে সকল কারেন্টগুলো আমাদের যদি এই বরাবর টাইমকে রাখি, এই বরাবর যদি অ্যামপ্লিটিউডকে রাখি, যদি এই বরাবর আমি অ্যামপ্লিটিউডকে রাখি, তাহলে এই ডিসি কারেন্ট হবে সেই কারেন্ট যেই কারেন্ট কি করবে না, সময়ের সাথে কখনো দিকের পরিবর্তন করবে না। মানে আমি যত সময় কারেন্টটা প্রবাহিত করাই না কেন, সে কি করবে একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউড ম্যান্ডেল এই করে এক নির্দিষ্ট অ্যামপ্লিটিউড করে সে নির্দিষ্ট একটা দিকে সবসময় আগাতে থাকবে, কিন্তু দিকের কখনো কি হবে না, পরিবর্তন হবে না, যে পজিটিভ দিক কখনো আছে কখনো নেগেটিভে চলে আসবে, এরকম কোনো সিচুয়েশন দাঁড় করাবে না। সে একটা নির্দিষ্ট লাইন মেনটেন করে চলতে থাকবে, জাস্ট একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউড নেবে, সেটা হতে পারে 5 এম্পিয়ার 10 এম্পিয়ার, যে কোনো এম্পিয়ারই হোক না কেন একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউড নেবে, কিন্তু সময় যতই যাক না কেন দিকের কোনো পরিবর্তন করবে না, সে একটা নির্দিষ্ট দিক বরাবর প্রবাহিত হতে থাকবে। এই টাইপের যে কারেন্টটা সেটাকে আমরা কি বলবো, ডিসি কারেন্ট বলবো। এখন এখানে যেটা আছে তাহলে সার্কিট জিনিসটা কি? সার্কিট হচ্ছে আমাদের কি একটা বদ্ধ পথ যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে বা হতে চাওয়ার যে প্রবণতা দেখাবে, সেই পথটাকে আমরা কি বলবো, সার্কিট বলবো। যেন আমি যদি সার্কিটের চিন্তা করি, এই সার্কিট নেই, তাহলে সাপোজ এখানে আমি যে কোনো একটা সার্কিট যদি দিতে চাই, সাপোজ এখানে আমি দুইটা সার্কিট অঙ্কন করছি, এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট। তো এই সার্কিটগুলোতে আমি যে সোর্সগুলো নিচ্ছি, এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, ধরলাম এই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে কারেন্ট প্রবাহিত হওয়ার যে সম্পূর্ণ পথটা আছে, এই সম্পূর্ণ পথটাকে আমরা কি বলতে পারি, একটা সার্কিট বলতে পারি। তাহলে এই কারেন্টটা এখান থেকে প্রবাহিত হবে, এখানে একটা সম্পূর্ণ পথ প্রবাহিত হয়ে আর নেগেটিভ পজিটিভ দিয়ে বেরোচ্ছে, নেগেটিভে আসতেছে, তাহলে এটাকে আমি সার্কিট বলতে পারি। এখানে খেয়াল করি, এখানে কিন্তু ওপেন করে রাখছি, কিন্তু এখানে তো তার প্রবণতা আছে, এখানে আমি সাপ্লাই দিছি, এখানে কারেন্ট প্রবাহিত হওয়ার কি একটা প্রবণতা সে দেখাচ্ছে, কিন্তু যদিও এখানে প্রবাহিত হবে না ওপেন থাকার কারণে, কিন্তু সে এখানে কি একটা প্রবণতা দেখাবে। তাহলে এই জন্যই বলা হয় সার্কিট হচ্ছে সেটা, সে সকল সার্কিট হচ্ছে সে সকল উপাদানকে বলতে পারি আমরা, উপাদান না মানে একটা সার্কিট কি একটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ বলতে পারি, যেখানে কারেন্ট প্রবাহিত হওয়ার প্রবণতা দেখাইতে পারে অথবা কারেন্ট প্রবাহিত হবে আর কি। তাহলে এই যে বদ্ধ পথগুলো আছে, সেই বদ্ধ পথগুলোকে আমরা কি বলবো, সার্কিট বলবো, বা ওপেন পথ থাকলে এখানে প্রবণতা দেখাবে কারেন্ট প্রবাহিত হওয়ার, সেগুলোকে আমরা কি বলবো, সার্কিট বলবো। তো এই দুটা টপিক সবাই তো বুঝতে পারছি, ডিসি মানে কি আর হচ্ছে সার্কিট মানে কি। আচ্ছা আরেকটা একবারে আলোচনা করি, সেটা হচ্ছে এখন আসি ডিসি সার্কিট মানে কি। ডিসি সার্কিট মানে হচ্ছে এই যে সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলো যদি আমি এই ডিসি সোর্সের মাধ্যমে কি করাই, পরিচালিত করি। জাস্ট একটা সার্কিট দিছি, এই সার্কিট আমি এখানে কি দিছি, সাপ্লাইটা ডিসি দিছি, তাহলে এটাকে বলবো আমরা ডিসি সার্কিট। এখন যদি কেউ মনে করে যে না আমি এই একটা সার্কিট আছে, এখানে আমি এসি সার্কিটের মাধ্যমে পরিচালিত করাবো, তাহলে সেটা কি হয়ে যাবে, এসি সার্কিট হয়ে যাবে। কিন্তু মূলত আমরা ডিসি সার্কিটে আছি, ডিসি সার্কিট নিয়ে আলোচনা করবো। তাহলে ডিসি সার্কিট কোনটাকে বলবো আমরা, যে সকল সার্কিট ডিসি সোর্সের মাধ্যমে পরিচালিত হবে তাদেরকে আমরা কি বলবো, ডিসি সার্কিট বলবো। আচ্ছা এইটুকু কি সবাই বুঝছি, ডিসি কি, সার্কিট কি এবং ডিসি সার্কিট কি? এগুলো জাস্ট বেসিক ইনফরমেশন, যেহেতু আমরা সবাই ডিপ্লোমা শেষ করছি মোটামুটি এগুলো সম্পর্কে অলরেডি জানি, জাস্ট আমি একটু ওভারভিউ করতেছি আর কি। হ্যালো, আচ্ছা দুই একজন একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ রেসপন্স না করলে আমার আগাইতে আর কি সমস্যা হবে, যাতে আমি বুঝছি কিনা, কারণ আমি না বুঝলে আগাবো না। যেখানে যদি কোনো রকম কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন, হ্যাঁ যে কোনো কোশ্চেন থাকলে ও সাথে সাথে করতে হবে আর কি, যদি করেন তাহলে আমি বুঝতে পারবো যে সবাই আসলে আমাকে শুনতেছে এবং বুঝতেছে আর কি। হ্যাঁ ওকে, এখন যদি আমরা ডিসি সার্কিটের অলরেডি সার্কিট সম্পর্কে ধারণা পাই গেছি, তার মানে একটা ডিসি সার্কিট চিন্তা যদি করি আমি, একটা ডিসি সার্কিট কি, সেখানে একটা ডিসি সোর্স থাকবে, ডিসি সোর্সের মাধ্যমে এই একটা সার্কিট থাকবে। এখন এই সার্কিটের ভিতরে কি থাকে, বিভিন্ন কিছু থাকতে পারে। যদি একটা সার্কিট চিন্তা করি, এই সার্কিটের ভিতরে আমাদের বিভিন্ন কিছু থাকতে পারে, কি কি থাকবে সেটা চিন্তা করি। তার মানে অবশ্যই ফার্স্ট হচ্ছে একটা ডিসি সোর্স থাকবে, যেহেতু আমরা ডিসি সার্কিট নিয়ে কথা বলতেছি। তাহলে একটা কি আছে, ডিসি সোর্স আছে, তাহলে একটা আছে ডিসি সোর্স। তাহলে এই ডিসি সোর্সটাকে আমি যার সাথে কানেকশন দেয় না কেন, তাহলে অবশ্যই কিছু পরিমাণ কি লাগবে, কন্ডাক্টর লাগবে, যেটাকে আমরা পরিবাহী তার বলি বা কন্ডাক্টর বলতে পারি।
এখন এই কন্ডাক্টরকে কি দিব, যে কোনো লোডের সাথে আমি কি করব, যে কোনো লোডের সাথে কানেকশন দিব, সেটা যে কোনো কিছু লোড হতে পারে, যে কোনো লোডের সাথে আমি কানেকশন দিব। তো লোডের সাথে কানেকশন দেওয়ার পরে আমাদের কি হবে, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এখন আমি চাইলে এই লোডটাই কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। লোডটাকে আমি চাইলে কন্ট্রোল করতেও নিজে চাইলে আমি এখানে একটা সুইচ লাগাই দিলাম, যে কি করবে, এটাকে অফ করবে বা অন করবে। এখন আবার এখান থেকে যদি অতিরিক্ত পরিমাণ কারেন্ট না যেতে পারে, যেমন আমার সাপোজ এই লোডটা হচ্ছে, সাপোজ একটা লোড আছে যেখানে 3 এম্পিয়ারের বেশি গেলে লোডটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেই লোডটাকে যাতে 3 এম্পিয়ারের বেশি না যায়, এখানে আমি আরেকটা ডিভাইস লাগাইতে পারবো, যেটাকে আমরা ফিউজ বলে থাকি বা প্রটেক্টিং ডিভাইস বলতে পারি। তাহলে এখানে যেটা আছে এটাকে বলা হয় কন্ট্রোলিং ডিভাইস। আর এটাকে আমি বলতেছি প্রটেক্টিং ডিভাইস। তাহলে এখানে আমরা অলরেডি কয়টা উপাদান পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা উপাদান পাইছি। তার মানে একটা সার্কিটের এই আদর্শ 5টি উপাদান থাকে। এটা মাঝে মাঝে সার্কিট টাকাইতে বলে আদর্শ সার্কিট বলা হয় এটাকে। তাহলে এই হচ্ছে আমাদের কি আদর্শ সার্কিট। এখন আমাদের ডিসি সার্কিটে, আদর্শ সার্কিটে সাধারণত লোড হিসেবে একটা মাত্র লোডই থাকে, সেটা হচ্ছে রেজিস্টিভ লোড। তাহলে মাঝে মাঝে এমসিকিউ আসে যে ডিসি সার্কিটের ইকুইপমেন্ট কয়টা, সাধারণত ডিসি সার্কিট ইকুইপমেন্ট হচ্ছে একটা, সেটাকে বলা হয় রেজিস্টর। কেন বাকিগুলা লোড হয় না সেটা আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। তাহলে ডিসি সার্কিটের একটা মাত্র লোড, সেটা হচ্ছে কি রেজিস্টর। তাহলে এই সার্কিটটা যদি ওভারঅল কানেকশন থাকে, তাহলে এখান দিয়ে আমাদের কি কারেন্ট প্রবাহিত হবে। এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ আছে এখানে, তাহলে এটা হচ্ছে সেই ভোল্টেজ, এখান দিয়ে আমাদের কি হবে কারেন্ট প্রবাহিত হতে পারে। তাহলে এখান থেকে আমাদের অলরেডি আরো কিছু জিনিস চলে আসছে, সেটা হচ্ছে আমাদের ডিসি সোর্স বিষয়টা কি, সোর্স সম্পর্কে কিছু জানতে হবে। এখানে কারেন্ট চলে আসছে, কারেন্ট সম্পর্কে জানতে হবে। এখানে লোড চলে আসছে, রেজিস্টর চলে আসছে, রেজিস্টর সম্পর্কে জানতে হবে। তাহলে এই বিষয়গুলো এখন আমরা ভালোভাবে বোঝার ট্রাই করবো। তো একটা একটা করে সোর্স বিষয়গুলো কি, কারেন্ট বিষয়গুলো কি, ভোল্টেজ বিষয়গুলো কি, এবং লোড কি, রেজিস্টর কি, এই বিষয়গুলো এখন জানবো আস্তে আস্তে একটা একটা করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, যেটাকে আমরা আদর্শ সার্কিট বলে থাকি আর কি। আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে আমাদের কারেন্ট জিনিসটা কি। তাহলে ডিসি সার্কিটে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। ওকে, কারেন্ট হচ্ছে চার্জ প্রবাহের একটা হার, মানে আমাদের কোনো একটা সার্কিটের ভিতরে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে নির্দিষ্ট সময়ে, এর যে হারটা, সেই হারটাকে আমরা সাধারণত কি বলি, কারেন্ট বলি। আমি সংজ্ঞাগুলো কিন্তু লিখছি না, সংজ্ঞাগুলো বইয়ে আছে, নাকি লিখে দিতে হবে, লিখে পড়াইতে হবে। আচ্ছা, না আমাদের একটু লাগবে, এই জন্য আবার করতেছি, কিন্তু লিখতে তো হবে না নাকি, আমি জাস্ট বিষয়গুলো বোঝানোর ট্রাই করতেছি, কারণ এগুলো তো বইয়ে সুন্দর করে লেখা আছে। আর চাইলে আমি লিখে পড়াইতে পারবো, সমস্যা নেই, জাস্ট কারণ বইয়ে যেগুলো আছে আর এগুলো সম্পর্কে আমাদের না, যেগুলো, হ্যাঁ আমি যেগুলো বেসিক তো লিখতে আছি, মানে জাস্ট শুধু সংজ্ঞাটা, আমি বাকিগুলো তো লিখবই, বাকি বেসিক ইনফরমেশন তো লিখবো, কিন্তু সংজ্ঞাটা লিখবো কিনা এটাই বলতেছি জাস্ট। হ্যাঁ, না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, না সবার একটু অভিমত নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, আরেকজন বলছে স্লো পড়াইতে, আচ্ছা ঠিক আছে, স্লো পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এবার আসে হচ্ছে কারেন্ট কাকে বলে। তাহলে আমি কারেন্টের সংজ্ঞাটা যদি বলি, ওকে, আমি বলতেছি চার্জ প্রবাহের হারকে কি বলে, কারেন্ট বলে। তাহলে আমরা একটা যে কোনো সার্কিটের ভিতরে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ চার্জ হোক, নেগেটিভ চার্জ হোক, তাহলে এর ভিতরে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা নির্দিষ্ট টাইমে প্রবাহিত হবে। তাহলে আমি চার্জ প্রবাহের হার মানে তো সময়, মানে সময় দ্বারা কোনো কিছুকে ভাগ করা। যদি আমি কোনো কিছু হার বের করতে চাই, যেটা ফিজিক্সের ভাষায় হোক, যে কোনো ভাষায় হোক, তার মানে যদি হার বের করতে চাই, সেই হারটা মানে তার টাইম দ্বারা কি করা, ভাগ করা। তাহলে একটা সার্কিটের ভিতর দিয়ে বা একটা পরিবাহীর ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, সেই সময়টাকে যদি আমি কি দিই, বা চার্জটাকে সময় দ্বারা যদি ভাগ করি, তাহলে কি পাই, কারেন্ট পাই। এই জন্য কারেন্ট সমান বলা হয় চার্জ বাই টি। চার্জ হচ্ছে কুলম্ব তো জানি, আর টি হচ্ছে আমাদের টাইম। তাহলে এটা আলটিমেট আমাদের একক আসে কিসে, অ্যাম্পিয়ারে। এই অ্যাম্পিয়ার হচ্ছে কি আমাদের কারেন্টের একক। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেন্ট। মূলত এটা কারেন্ট তো আমরা চোখে দেখতে পারি না, সেটা হচ্ছে জাস্ট অনুভব করতে পারি। যদি
কারেন্টে হাত দেয় বা স্পর্শ করে তখন আমাদের কি শরীরে শক লাগে। তাই এটা জাস্ট একটা চার্জ, আমাদের দিক দিয়ে অসংখ্য পরিমাণ চার্জ প্রবাহিত হয়, এই চার্জের প্রবাহটাকে আমরা কি বলি, কারেন্ট বলি। এখন যদি আমি ভোল্টেজ চিন্তা করি তাহলে এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে একটা পরিবাহীর ভিতর আছে, ধর সাপোজ এখানে একটা পরিবাহী আছে, এখন এই পরিবাহীর ভিতর দিয়ে তো চার্জ এমনি এমনি প্রবাহিত হবে না, অবশ্যই নির্দিষ্ট একটা কারণে এখান দিয়ে চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে তো আমরা অসংখ্য পরিমাণ চার্জ আছে, সে একটা পদার্থ পরিবাহীর ভিতর তো অসংখ্য পরিমাণ চার্জ থাকবে, সেই চার্জ যত বেশি প্রবাহিত হবে, যত বেশি প্রবাহিত হবে তার মানে তার কারেন্টের পরিমাণটা কি তত বেশি আছে। এখন এই চার্জ প্রবাহিত করাইতে গেলে আমাদের কি লাগবে, একটা প্রেশার লাগবে, এই প্রেশারটাই হচ্ছে আমাদের কি ভোল্টেজ। তাহলে মূলত এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা সাধারণত কারেন্ট অ্যাপ্লাই করি না, আমরা সবসময় কি অ্যাপ্লাই করি, ভোল্টেজ অ্যাপ্লাই করি। আমাদের যত জেনারেশন কোম্পানি আছে বা আমাদের সাধারণত যেগুলো চিন্তা করি সেখানে কিন্তু কখনো দেই না যে এটা কারেন্ট দিয়ে দিচ্ছি আমি বা একটা কারেন্ট সোর্স লাগাইছি, এরকম বলতে কিছু নেই। আমাদের সবসময় কি অ্যাপ্লাই করি, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, কারণ আমি ভোল্টেজ দিয়েই কারেন্টটা প্রবাহ করাচ্ছি। আমাদের ভোল্টেজের মানটা যত এখানে বেশি থাকবে এদিক দিয়ে কি তত প্রেশার যাবে, ভোল্টেজ মানে হচ্ছে প্রেশার, তাহলে চার্জটা কি তত দ্রুত বা তত বেশি যাবে, চার্জ যত বেশি যাবে কারেন্ট কি হবে তত বেশি প্রবাহিত হবে। এই জন্য আমরা সাধারণত যা দেখি, আমাদের বাস্তব অভিজ্ঞতায় যা অ্যাপ্লাই করতেছি সব জায়গায় দেখবো জাস্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ দিচ্ছি, কারেন্ট বলতে কিছু দিচ্ছি না, বা আমরা কারেন্ট সোর্স বলতে কিন্তু কিছু জানি না। তবে আমরা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল লাইফে কারেন্ট সোর্স দিই, যেমন ম্যাথ সলিউশন করার জন্য একটা কারেন্ট সোর্স আমি এখানে লাগাই দিলাম বা 20 এম্পিয়ার একটা কারেন্ট সোর্স লাগাই দিলাম, আসলে মূলত এটা কারেন্ট সোর্স লাগাই না, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, যে ভোল্টেজের কারণে 20 এম্পিয়ার কারেন্ট কি হচ্ছে প্রবাহিত হচ্ছে আর কি। তাহলে ভোল্টেজ বিষয়টা যদি আমি চিন্তা করি, তাহলে ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ যে কি করতে পারে, কারেন্ট প্রবাহে সাহায্য করে আর কি। তাহলে আমি এখান থেকে কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছি যার কারণে সে এদিক দিয়ে কি হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে ভোল্টেজের সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি বা বলতে পারি, ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ বা শক্তি যে কি করে কারেন্ট প্রবাহিত করাতে সাহায্য করে। তাহলে এই হচ্ছে আমাদের কি ভোল্টেজের সংজ্ঞা, এটা হচ্ছে আমাদের কি কারেন্টের সংজ্ঞা। আর ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, এককগুলো আমাদের মনে রাখতে হবে, এটা একক হচ্ছে অ্যাম্পিয়ার আর এটার একক হচ্ছে কি ভোল্ট। আচ্ছা, কারেন্ট বিষয়টা ভোল্টেজ বিষয়টা সবাই কি বুঝছি? ওকে, তাহলে এইবার আসি হচ্ছে আমাদের আর একটা কাঙ্ক্ষিত ওয়ার্ড আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, কারো যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় সাথে সাথে আমার বলবেন, সমস্যা নাই, হ্যাঁ, কারণ আমি তখনই আবার ওটা রিপিট করবো, সমস্যা নাই। আর যদি স্লো যেতে হয় আমি স্লো যাবো, সমস্যা নেই। আচ্ছা, এবার আসি হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বিষয়টা কি? রেজিস্ট্যান্স হচ্ছে এই যে একটু আগে আমি দেখলাম একটা সার্কিটের ভিতর দিয়ে কি হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে বা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ভোল্টেজের কারণে সে তার ভিতর দিয়ে কি হচ্ছে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এখানে ভোল্টেজ দিচ্ছি তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন রেজিস্ট্যান্স হচ্ছে এই কারেন্ট প্রবাহের একটা বাধা। তারপরে আমি এখান থেকে ভোল্টেজ দিচ্ছি, কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিন্তু এই কারেন্টটাকে এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেয় এই কারেন্টটাকে সে কি দেবে, বাধা দিবে। তার মানে এখানে প্রেশার দিলেও কিছু পরিমাণ কারেন্ট এর কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে, মূলত এই রেজিস্ট্যান্সের কারণে কি হবে, এই কারেন্টের বাধা পাবে। তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা ইকুইপমেন্ট বলতে পারি যে কি করবে, কারেন্টকে বাধা দিবে। তার মানে এটা তার যে ধর্মটাই হচ্ছে কি করা, কারেন্টকে বাধা দেওয়া। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে একটা ইকুইপমেন্ট যে কি করে কারেন্ট প্রবাহিত হতে বা কারেন্টকে বাধা প্রদান করে থাকে, এটি হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা প্রকাশ করি হচ্ছে আমরা আর দিয়ে, যার একক হচ্ছে ওহম। এর প্রতীক হচ্ছে, এটা হলো প্রতীক, ওহমসের প্রতীক। তাহলে আমরা যদি রেজিস্ট্যান্সটা বের করতে চাই, রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে আর সমান রো এল বাই, এটা সম্পর্কে আমি এই সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যখন এই টাইপের ম্যাথ করব আমরা, তখন এই জন্য জাস্ট আমি সূত্রটা লিখে রাখতেছি, আর সমান রো এল বাই এ। তাহলে আমাদের আরটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। আমরা এই টাইপের ম্যাথ করবো, করার সময় আমি এই সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আর কি, আর সূত্রটা কই থেকে আসছে সেটা প্রমাণও করবো আমরা। তা আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এল হচ্ছে আমাদের কন্ডাক্টর ডিস্টেন্স, বা ডিস্টেন্স বলতে, হ্যাঁ ডিস্টেন্সই বলতে পারি। এ হচ্ছে কন্ডাক্টরের এরিয়া আর রো হচ্ছে রেজিস্টিভিটি। এটা হচ্ছে কন্ডাক্টরের রেজিস্টিভিটি।
আচ্ছা এই সূত্রের প্রমাণ করব। আচ্ছা লিঙ্কটা একটু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হ্যালো, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে এখন? আচ্ছা সবাই আচ্ছা, তাহলে আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে আর সমান রো এল বাই এ, এই সূত্রের প্রমাণ আছে, সমস্যা নেই, আমরা প্রমাণ করবো, সবই করবো, জাস্ট আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে জানতেছি এই জন্য জাস্ট এটা লিখলাম। এটা যখন ম্যাথ করবো তখন এর প্রমাণও করবো, আমরা আস্তে আস্তে সামনে আগাবো আর কি। তাহলে এখানে যে বেশিগুলো বলছে সেটা এটা হচ্ছে আমাদের সেই রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে রো এল বাই এ, আর আরটাকে আমি রেজিস্ট্যান্স বলতেছি। এ হচ্ছে যেই পরিবারের রেজিস্ট্যান্স আমরা বের করবো তার এরিয়া, এল হচ্ছে তার ডিস্টেন্স, আর রো হচ্ছে তার রেজিস্টিভিটি কত, জাস্ট এটা আমরা দেখবো পরবর্তী যাই। কিন্তু আমরা রেজিস্ট্যান্সটা বুঝছি কিনা বা রেজিস্ট্যান্স জিনিসটা কি এটা বুঝতে পারছি কিনা সবাই? আচ্ছা এবার আসি আমাদের সোর্স সম্পর্কে একটু ধারণা নেই, কারণ আমাদের সোর্স বিষয়টা কি? তাহলে সোর্স হচ্ছে আমাদের কি উৎস, তার মানে একটা সার্কিটে কারেন্ট বা ভোল্টেজের যে উৎসটা আছে সেই উৎসটাকে আমরা কি বলি? সোর্স বলি। তাহলে এই সোর্সটাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে একটা হলো কারেন্ট সোর্স আর একটা হচ্ছে কি ভোল্টেজ সোর্স। তাহলে আমরা যদি কারেন্ট সোর্স নিয়ে চিন্তা করি তাহলে কারেন্ট সোর্স বিষয়টা কি সেটা সম্পর্কে একটু আমাদের জানতে হবে। আর একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে একটা হচ্ছে কারেন্ট সোর্স আর একটা হচ্ছে কি ভোল্টেজ সোর্স। আমি একটু আগে বললাম কারেন্ট সোর্স বলতে কিছু নাই, কারণ আমরা যা দেখি বা আমাদের আশেপাশে কারেন্ট বলতে বা ইলেকট্রিসিটি বলতে যেগুলো বুঝছি এগুলো কিন্তু কারেন্ট দিয়ে কখনোই প্রকাশ করে না, বা কারেন্ট সোর্স দিয়ে কখনো প্রকাশ করে না। আমরা যা বলি সবসময় কি দিয়ে বলি? ভোল্ট দিয়ে বলি বা ভোল্টেজ দিয়ে বলি, কারণ ভোল্টেজের কারণে কারেন্ট হচ্ছে আর কি। তাহলে তারপরে আমাদের কারেন্ট সোর্স কি, যদি ভোল্টেজ সোর্স কি যদি আমরা থিওরিটিক্যালি চিন্তা করি এই সংজ্ঞাগুলো কিভাবে দিতে পারি আর কি। তাহলে আমি যদি কারেন্ট সোর্স নিয়ে চিন্তা করি তাহলে কারেন্ট সোর্স হচ্ছে তাহলে কারেন্ট সোর্স হচ্ছে একটা উৎস।
আগেই বলছি সোর্স মানেই তো উৎস, ভোল্টেজের উৎস অথবা কারেন্টের উৎস যেটাই হোক। তাহলে কারেন্ট সোর্স হচ্ছে একটা উৎস, সে তার সার্কিটের নির্দিষ্ট পরিমাণ কারেন্ট কি করবে, দিবে। মূলত আমি এখানে একটা কারেন্ট সোর্স দিচ্ছি, সাপোজ এটা ধরলাম 20 এম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে, এর কোনো কাজ নাই, সে কি করবে এখানে 20 এম্পিয়ার প্রতিনিয়ত প্রবাহিত করতেছে। এর ভিতরে কি লোড আছে না আছে, বা কোন লোড কিভাবে কানেকশন আছে, কি প্রকার লোড আছে, কিচ্ছু দেখবে না। সে দেখবে শুধু এর ভিতর দিয়ে কি দিচ্ছে, সে 20 এম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে, সে 20 এম্পিয়ার কারেন্ট কি হবে এখানে প্রতিনিয়ত প্রবাহিত করবে। তার মানে কারেন্ট সোর্স হচ্ছে একটা উৎস যার নির্দিষ্ট সে কি করবে একটা সার্কিটের লোডের আছে কি নেই বা কোন টাইপের লোড আছে এগুলো কিচ্ছু দেখবে না, মানে লোড রেজিস্ট্যান্সে কোনো কিছু পরিবর্তনও করবে না, কোনো কিছু দেখবে না, না দেখে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট কি করবে সে বিতরণ করতে থাকবে। তো আমরা সংজ্ঞাটা যদি এভাবে দেই, কারেন্ট সোর্স হচ্ছে এমন একটা উৎস যে লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন না করে, কি প্রকার লোড আছে এসব না দেখে সে তার নির্দিষ্ট পরিমাণ কারেন্ট কি হবে প্রবাহিত করতে থাকবে, সেটাকে আমরা কি বলবো, কারেন্ট সোর্স বলবো। এখন এই কারেন্ট সোর্সের একটা ইন্টারনাল বৈশিষ্ট্য আছে, তাহলে এর বৈশিষ্ট্যটা যদি আমি চিন্তা করি, এর বৈশিষ্ট্যটা হচ্ছে আইডিয়াল অবস্থায় এর এটা হচ্ছে তার কারেন্ট সোর্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আমাদের এই বৈশিষ্ট্যটা ম্যাথ করার সময় খুবই কাজে লাগবে। কি বলছি, কারেন্ট সোর্সের যে বৈশিষ্ট্য হচ্ছে আইডিয়াল অবস্থায়, সেই কারেন্ট সোর্সটা যদি একটা আইডিয়াল কন্ডিশনে থাকে, তা আইডিয়াল অবস্থায় এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ইনফিনিটি ধরা হয়। তার মানে সে যদি একটা আইডিয়াল কারেন্ট সোর্স হয়, এর ভিতরে যেই রেজিস্ট্যান্স থাকবে এই রেজিস্ট্যান্সকে সাধারণত কি ধরা হয়, ইনফিনিটি ধরা হয়, মানে অসীম ধরা হয় এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে, সেটা কি আইডিয়াল কেসে। কিন্তু যদি আইডিয়াল কেসে না থাকে, তার মানে সে আইডিয়াল অবস্থায় নাই, তার মানে তার কি আছে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের মানটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে, যেভাবে হোক দেওয়া থাকবে। যদি আইডিয়াল না থাকে তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা দেওয়া থাকবে, সেটা হোক 5 ওহম, হোক 20 ওহম, হোক 20K, যেটাই হোক না কেন, তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা দেওয়া থাকবে। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে তাহলে সেটা আইডিয়াল কেসে নাই, সেটা নন আইডিয়াল কেসে আছে। আর যদি আইডিয়াল হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তার ইন্টারনাল রেজিস্ট্যান্সে কি ধরা হয়, ইনফিনিটি ধরা হয়। এখন যদি আইডিয়াল কেসে রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে আমি, বা সরি নন আইডিয়াল কেসে থাকে তাহলে সেটাকে আমি আইডিয়াল বানাবো কি করে, বা কী করে সেটাকে আমি আইডিয়াল করবো আর কি। তো এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, সেটা পড়াটাই। এখন সাপোজ ধরলাম আমার কাছে একটা কি আছে, এই 20 এম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে, এখন এটা ইনফিনিটিতে নাই, সেটা ধরলাম 5K একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সাপোজ 5 কিলো ওহমের কি আছে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তাহলে এখন এটাকে আমি আইডিয়াল কিভাবে করবো, তাহলে এটাকে আইডিয়াল করতে সেটাকে বাইরে বের করতে হবে এই রেজিস্ট্যান্সটাকে। তাই এই রেজিস্ট্যান্সটাকে বাইরে বের করলে দুইটা ওয়ে আছে, হয় এটার সাথে সিরিজে কানেকশন দিব, হয় এটার সাথে আমি প্যারালালে কানেকশন দিব। সিরিজ প্যারালাল কে একটু পরে আসতেছি, জাস্ট আমি এটা বোঝার জন্য বলি আর কি। তাহলে এটা আমি সাপোজ হচ্ছে এটা একটা কারেন্ট সোর্স, সেই কারেন্ট সোর্সটার প্যারালালে আমি এই আইডিয়ালের 5Kটা কানেকশন দিয়ে দিলাম, অথবা এর সাথে সিরিজে আমি কানেকশন দিয়ে নিলাম। এখন দুইটাই তো সঠিক হবে না, যে কোনো আমাদের একটা সঠিক হবে আর একটা ভুল হবে। তাহলে এই দুইটা মানে হয় এটা হবে, না হয় এটা হবে, দুইটার একটা হবে, কোনটা সঠিক খেয়াল করি। যদি আমি এর সাথে প্যারালালে দিই তাহলে কি হচ্ছে ঘটনাটা, সাপোজ আমরা আইডিয়াল বানায় ফেলাইছি, এটাকে আইডিয়াল বানায় ফেলাইছি। তাহলে আইডিয়াল বানানো মানে কি, এটার ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এখন কি হয়ে গেছে, ইনফিনিটি হয়ে গেছে না। আবার এটাকেও কি বানাইছি, আমি আইডিয়াল বানায় ফেলাইছি, তার মানে এটার ভিতরেও ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি হয়ে গেছে, আমার ইনফিনিটি হয়ে গেছে। দুইটাই কি ইনফিনিটি হয়ে গেছে, এখন কোনটা সঠিক সেটা আমি বিশ্লেষণ করতেছি আর কি। এখন খেয়াল করি, যদি এর ভিতরে আদার্স কোনো সোর্স থাকতো, সাপোজ একটা ভিতরে একটা সোর্সই থাকবে এরকম কোনো কথা নয়, একাধিক সোর্স থাকতে পারে। তাহলে এখানে আদার্স, সাপোজ এখানে আরেকটা সোর্স আছে, সেটা ভোল্টেজ সোর্স হোক অথবা কারেন্ট সোর্স, যে কোনো কিছুই হতে পারে। এখন আদার্স যদি সোর্স থাকে, এটার জন্য তো এখানে কিছু পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সার্কিটে। তা এটার জন্য যদি কারেন্ট প্রবাহিত হয়, সাপোজ এটার জন্য এদিক দিয়ে কিছু পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারণ খেয়াল করি তো এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি আছে, ইনফিনিটি পরিমাণ আছে না। যদি এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সে ইনফিনিটি পরিমাণ থাকে, এদিক দিয়ে কি কারেন্ট প্রবাহিত করতে দিবে আমাকে? কারণ একটু আগে আমরা রেজিস্ট্যান্সের সংখ্যা থেকে কি বুঝলাম, সে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। তাহলে রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয়, বাধাটাও কি হবে, ইনফিনিটি পরিমাণ হবে। তাহলে এদিক দিয়ে কি কোনো রকম কারেন্ট প্রবাহিত করতে পারবে? সবাই কি এটা বুঝতে পারতেছি?
আচ্ছা, তাই আমি বলতেছি একটু আগে আমরা রেজিস্ট্যান্সের সংজ্ঞা থেকে কি বুঝছি বা রেজিস্ট্যান্স সম্পর্কে কি জানছি। রেজিস্ট্যান্স সম্পর্কে জানছি রেজিস্ট্যান্স কি করে, কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। তার একটাই কাজ, সার্কিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই কারেন্ট প্রবাহে কি দিবে, বাধা দিবে। এখন বাধা যত বেশি হবে কারেন্ট কি ওদিক দিয়ে প্রবাহিত হতে পারবে। সাপোজ ধরলাম আমি যাচ্ছি, আমার সামনে একটা ওয়াল আছে, আমি যদি এদিক দিয়ে যাই, আমার ওয়ালের শক্তির চাইতে আমার শক্তি যদি বেশি না থাকে আমি এদিক দিয়ে যাইতে পারবো, কখনোই যাইতে পারবো না। তো কারেন্ট বিষয়টা তো এরকমই। কারণ এখানে আমি ইনফিনিটি পরিমাণ রেজিস্ট্যান্স আছে আমি বলে দিচ্ছি, কারণ আমাদের যেই কারেন্ট সোর্সটা আছে এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমি কি করছি 5K সিরিজে কানেকশন দিয়ে এটার সাথে সিরিজে কানেকশন দিচ্ছি। আমি কোনটা সঠিক সেটা বোঝাচ্ছি আর কি। তা কানেকশন দেওয়ার পরে কি দেখতেছি, আমি যদি এখানে আদার্স কোনো সোর্স থাকতো, সেই সোর্স অনুসারে কারেন্ট যদি এদিক দিয়ে প্রবাহিত হইতে চাইতো, এদিক দিয়ে কিন্তু প্রবাহিত হইতে পারতো না, কারণ এই কারেন্ট সোর্সটা কি হয়ে গেছে, আইডিয়াল হয়ে গেছে। আইডিয়াল হওয়ার কারণে আমরা এটা জানি আইডিয়াল অবস্থায় কি একটা কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকে, ইনফিনিটি পরিমাণ থাকে। তাহলে এদিক দিয়ে যদি ইনফিনিটি পরিমাণ রেজিস্ট্যান্স থাকে, ইনফিনিটি পরিমাণ আইডিয়াল ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাহলে এদিক দিয়ে তো কোনো পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে দিবে না। তার মানে এদিক দিয়ে যদি কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হতে না দেয়, তাহলে এই যে 5Kটা আমাদের এর ভিতরে আছে, এটা কোনো কাজে দিতেছে আমার, কোনো রকম কাজে দিচ্ছে না। তার মানে এটা ভুল কানেকশন। তাহলে এভাবে কানেকশনটা কি করা যাবে না, দেওয়া যাবে না। এখন আসছি যদি আমি প্যারালালে দেখি কি হয়। সাপোজ এই প্যারালালের ক্ষেত্রে এখানে আমি ইন্টারনালি বা আদার্স আরো একটা সোর্স আছে সাপোজ, তাহলে এই সোর্স অনুযায়ী এদিক দিয়ে কি কারেন্ট প্রবাহিত হবে, এদিক দিয়েও কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। এখন খেয়াল করি তো এই কারেন্ট এদিক দিয়ে যায়, এখানেও কিন্তু রাস্তা আছে, এদিক দিয়েও যাবে এদিক দিয়েও যাবে, কিন্তু এদিক দিয়ে যাইতে পারবে না। কেন পারবে না, এর ভিতরে কি আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি পরিমাণ আছে, কিন্তু এদিক দিয়ে তো ঠিকই যাবে। তার মানে এর ভিতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে এর ভিতর দিয়ে এখানে কারেন্ট কিন্তু যাচ্ছে, তার মানে এই পাশটা কি ইউজ হচ্ছে, সার্কিট ঠিক আছে। বুঝাইতে পারছি কি বিষয়টা, তার মানে এই কানেকশনটা কি আছে, ঠিক আছে। এখন আমাদের এখান থেকে এটাই শিখলাম যে যদি একটা কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে সেটাকে আইডিয়াল করতে গেলে সেই সোর্সের সাথে প্যারালালে কি দিতে হবে, কানেকশন দিতে হবে। সবাই কি বিষয়টা বুঝতে পারছি? খেয়াল করি এখানে কিন্তু একটু প্যাচ আছে, এটাই স্যার এই জন্য আমি একটু ব্যাখ্যা করে বুঝালাম, দুইটা সার্কিট অঙ্কন করে বুঝালাম, দেখালাম যে আসলে কি ঘটে ঘটনাগুলো। তাহলে আমাদের এই বৈশিষ্ট্য অনুযায়ী এই ঘটনাগুলো ঘটতেছে, কারণ আমাদের বৈশিষ্ট্য ওই বইলা দিচ্ছে যে একটা কারেন্ট সোর্স যদি আইডিয়াল হয়ে থাকে তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ইনফিনিটি ধরা হয়, এবং অবশ্যই সেটা কি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি। আর রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয় তাহলে সে আর তার ভিতর দিয়ে কী হবে না, কোনো রকম কারেন্ট প্রবাহিত হতে পারবে না, কারণ রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে কি, বাধা ইনফিনিটি। আর ইনফিনিটি পরিমাণ বাধা হলে, অসীম পরিমাণ বাধা হলে ওদিক দিয়ে কি কারেন্ট প্রবাহিত হবে, আমি যত ভোল্টেজ প্রবাহিত করে দেই না কেন। এটার কারণে কি করা হয়, যার কারেন্ট সোর্সের ভিতরে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে আমি কি করবো, প্যারালালে কানেকশন দেবো। তাহলে আমি একটু লিখতে পারি এখানে, যদি কারেন্ট সোর্স এর ভিতর ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তবে তা সোর্স এর সাথে প্যারালাল করে তাকে আইডিয়াল করতে হবে। তাই এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স সম্পর্কে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই দুটো ইনফরমেশন অবশ্যই আমাদের পরবর্তীতে কাজে লাগবে ম্যাথের ক্ষেত্রে। ফার্স্ট ইনফরমেশনটা হচ্ছে কি, আইডিয়াল অবস্থায় এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ইনফিনিটি ধরা হয়। এর মানে বোঝাচ্ছি আমি কারেন্ট সোর্সের, তাহলে একটা আইডিয়াল কারেন্ট সোর্স যদি দেওয়া থাকে তাহলে সেটা সবসময় তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা ইনফিনিটি ধরবো। 2 নাম্বার হচ্ছে যদি কারেন্ট সোর্সের ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তবে তা সোর্সের সাথে প্যারালাল করে তাকে আইডিয়াল করতে হবে। তার মানে আমার কাছে একটা কারেন্ট সোর্স আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেটাকে যদি আইডিয়াল করতে হয় তাহলে অবশ্যই সেই সোর্সের সাথে ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে প্যারালালে কানেকশন দিব, দেন ওই সোর্সটা কি হয়ে যাবে, আইডিয়াল কন্ডিশনে হয়ে যাবে। আচ্ছা, কারেন্ট সোর্স সম্পর্কে সবাই বুঝছি? কারো কি কোনো কোশ্চেন আছে কারেন্ট সোর্স সম্পর্কে? হ্যালো, কারেন্ট সোর্স সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে ভোল্টেজ সোর্স। ওকে,
তাহলে ভোল্টেজ সোর্সে আমি দুইটা সার্কিট অঙ্কন করছিলাম, একটা সার্কিট এরকম ভাবে অঙ্কন করছিলাম, আর একটা সার্কিট এরকম ভাবে। দুইটা কিন্তু একই জিনিস, দুইটাই ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ সোর্স, এটাও কি ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ সোর্সটা আমি কোনটা পজিটিভ প্রান্ত কোনটা নেগেটিভ প্রান্ত উল্লেখ করে দিচ্ছি, উপরটা পজিটিভ নিচেরটা কি নেগেটিভ, এখানে আমি উল্লেখ করি নাই, কিন্তু ইনডিরেক্টলি ভাবে এখানেও কি আছে উল্লেখ করা আছে। এখানে সবসময় বড় প্রান্তটাকে পজিটিভ ধরতে হবে এবং ছোট প্রান্তটাকে কি ধরতে হবে নেগেটিভ ধরতে হবে। যদি এভাবে দেওয়া থাকে তাহলে তো ভালো, একদম পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা সেটা ডিরেক্টলি দেওয়া আছে। আর যদি এরকম দেওয়া থাকে কিন্তু চিহ্ন দেওয়া থাকবে না, তখন আমাকে বুঝে নিতে হবে যে এটা বড় প্রান্ত সেটাকে আমরা সাধারণত কি বলবো পজিটিভ বলবো, আর যেটা ছোট প্রান্ত সেটাকে আমরা কি ধরবো নেগেটিভ প্রান্ত ধরবো। তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন ভোল্টেজ সোর্স যদি সংজ্ঞা চিন্তা করি, সংজ্ঞাটা আগের মতোই, এটা এমন একটা উৎস তার লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন হচ্ছে বা হচ্ছে না বা কোন টাইপের লোড এসব কিছু দেখবে না, তার কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ কি করা বিতরণ করা। নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ মানে হচ্ছে এখানে যদি আমি 100 ভোল্ট লাগাই তাহলে এর কাজ হচ্ছে এই সার্কিটে কি করবে, সে 100 ভোল্টেজ প্রতিনিয়ত প্রবাহিত করবে, ভিতরে কি পরিমাণ লোড আছে কোন টাইপের লোড আছে কিচ্ছু দেখবে না, তার কাজ ভোল্টেজ বিতরণ করে, এটাই হচ্ছে তার উৎস বা এটাই হচ্ছে তার সংজ্ঞা বলতে পারে আর কি। এখন এরও একটা কি আছে বৈশিষ্ট্য আছে, তো এর বৈশিষ্ট্য চিন্তা করি আমরা। ওকে, এর বৈশিষ্ট্য হচ্ছে এরকম, আইডিয়াল অবস্থায় এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কি ধরা হয় শূন্য ধরা হয়। আমাদের যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, সেই ভোল্টেজ সোর্সটা যদি আইডিয়াল থাকে তাহলে আইডিয়াল অবস্থায় আমরা সেটাকে আচ্ছা সেই আইডিয়াল অবস্থায় সেটাকে কি ধরবো আমরা শূন্য ধরবো। তাহলে এখন যদি একটা ভোল্টেজ সোর্স আইডিয়াল অবস্থায় না থাকে তাহলে কি হবে, যদি নন আইডিয়াল অবস্থায় থাকে তার মানে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকবে। সাপোজ ধরলাম তার ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম আছে, তাহলে এই আইডিয়াল কন্ডিশন নাই, এখন তার ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে এটাকে আমি কি করব, কিভাবে ভোল্টেজ সোর্সে আইডিয়াল কেসে তৈরি করবো আর কি। তাহলে এটাকে যদি আমি আইডিয়াল তৈরি করতে চাই তাহলে এটা আগের মতো দুইটা কন্ডিশন হতে পারে, হয় আমি এটার সাথে সিরিজে দেবো, না হয় প্যারালালে দেবো। দেখি দুইটা দিলে কিভাবে কোনটা হয়। সাপোজ আমি এর সাথে সিরিজে দিলাম, একটা সিরিজে এভাবে কানেকশন দিয়ে দিলাম, অথবা এর সাথে আমি এই ভোল্টেজ সোর্সের সাথে প্যারালালে কানেকশন দিলাম। এই দুইটা কানেকশন যে কোনো একটা সঠিক হবে, আরেকটা ভুল হবে। কিভাবে হবে সেটা দেখি চেক করি। সাপোজ এটার ক্ষেত্রে এখানে ইন্টারনাল আরেকটা রেজিস্টিভ ভোল্টেজ সোর্স থাকতে পারে সার্কিটের ভিতরে, তো এখানে একটা সোর্স আছে, এই সোর্সের কারণেও সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে, এটার কারণে কি হবে কারেন্ট প্রবাহিত হবে। এখন এটা তো নাই, আমি যেহেতু এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আইডিয়াল বানায় ফেলাইছি, যদি এটা দিয়ে চিন্তা করি তাহলে যদি আমি এটা দিয়ে চিন্তা করি তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এদিক দিয়েও কারেন্ট প্রবাহিত হবে, এদিক দিয়েও কি হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে আমাদের এই সোর্সের কারণে কি হচ্ছে, এদিক দুই সার্কিট দিয়ে কি হবে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এটা দিয়েও যদি কারেন্ট প্রবাহিত হয় বা এই শাখা দিয়েও যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সাপোজ এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে, হওয়ার পরে এখানে কি হচ্ছে এর ভিতর দিয়া, কারণ এটাকে আমি আইডিয়াল বানায় ফেলাইছি, তাহলে এটা যদি আইডিয়াল হয়ে থাকে তাহলে আইডিয়াল অবস্থায় এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি শূন্য। তা আইডিয়াল অবস্থায় যদি এর ইন্টারনাল রেজিস্ট্যান্স শূন্য হয় তাহলে এই কারেন্টটা এই দিক দিয়ে তো কোনো রকম বাধাই নাই, সে এদিক দিয়ে সম্পূর্ণ কারেন্টটা চলে যাবে এদিক দিয়ে। তাহলে এখানে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি 10 ওহমের দিছিলাম, এর ভিতর দিয়ে কোনো রকম কারেন্ট যাবে, কারণ আমরা জানি কারেন্ট সে যেদিক দিয়ে সহজ পথ পাবে সেদিক দিয়ে চলে যাবে, কারণ এদিক দিয়ে তো বাধা আছে, সে তো বাধা দিয়ে যাবে না, কারণ সে সঠিক রাস্তা পাইছে, তার ওখান দিয়ে কোনো রকম বাধা নাই। তাহলে এদিক দিয়ে যদি কোনো রকম বাধা নাই তাহলে সে কি এদিক দিয়ে সম্পূর্ণটা চলে যাবে, তাহলে এদিক দিয়ে কি কোনো রকম কারেন্ট যাবে, এদিক দিয়ে কোনো রকম কারেন্ট যাইতে পারবে না। তার মানে এই যে 10 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এটা কি আমি কোনো সার্কিটে কাজে দিতেছে বা এই সার্কিটটা সঠিকভাবে কানেকশন দিতে পারছি, আমরা সঠিকভাবে দিতে পারি না বিধায় এর ভিতরটা কোনো রকম কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তার মানে এই সার্কিটটা কি আছে ভুল আছে, এরভাবে আমাদের কি দেওয়া যাবে না, ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে কানেকশন দিয়ে আইডিয়াল তৈরি করা যাবে না। আমাকে তাহলে আইডিয়াল তৈরি করতে হলে কিভাবে করতে হবে, এখন এটাতে দেখি। সাপোজ এখানে আমি কি দিচ্ছি আরেকটা ইন্টারনাল বা
সোর্স লাগাইলাম, এই সোর্স অনুসারে যদি আমি চিন্তা করি, তাহলে এই সোর্স অনুসারে যদি চিন্তা করি এটার কারেন্ট এদিক দিয়েও যাবে এদিক দিয়েও যাবে, দুই দিক দিয়ে যাবে। আর এদিক দিয়ে যায়, এই তো আর 10 ওহম আছে সাপোজ, এদিক দিয়ে গেল, যাওয়ার পর এদিক দিয়ে তো এটা তো শর্ট, তাহলে এদিক দিয়ে তো যা কারেন্ট যাচ্ছে, তাহলে এই 10-এর ভিতর দিয়েও কি যাচ্ছে, কারেন্টটা আমার যাচ্ছে। তার মানে এই 10টা আমি কি করতে পারতেছি, সার্কিটে কাজে লাগতেছে বা সার্কিটটা সঠিকভাবে আমি কানেকশন দিতে পারছি আর কি। তার মানে এই কানেকশনটা কি আছে, সঠিক আছে। তার মানে আমি এখানে বলতে পারি যদি একটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে এবং সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমি যদি বাইরে বের করতে চাই অথবা সেই ভোল্টেজ সোর্সটাকে আইডিয়াল ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে চাই, তাহলে অবশ্যই সেই রেজিস্ট্যান্সটাকে ওই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে কানেক্ট করতে হবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি, যদি সোর্স এর ইন্টারনাল আচ্ছা, সবাই কি বুঝতে পারছি এটা? বা কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স সম্পর্কে সবাই বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা রেসপন্স করতে হবে। সবাই যদি বুঝতে পারি তাহলে তো ভালোই, না বুঝতে পারলেও বলতে হবে, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। ওকে, আচ্ছা তাহলে আমি ফার্স্ট বলছি ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স বিষয়টা হচ্ছে এটা একটা উৎস, সে কি করবে তার লোড প্রান্তগুলোতে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ কি করবে, বিতরণ করবে, এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স। এখন তার একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে আইডিয়াল অবস্থায় এর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে শূন্য ধরা হয়। তার মানে আমার কাছে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, সেটাতে যদি কিছু বলে না দেয় বা কোনো কিছু না, জাস্ট বলে দিচ্ছে এটা একটা ভোল্টেজ সোর্স, তাহলে আমার ধরে নিতে হবে এটা আইডিয়াল কেসে আছে। তাহলে আইডিয়াল অবস্থায় আমি কি করবো, একটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি ধরবো, শূন্য ধরবো আর কি। তাহলে এটা যদি তার বৈশিষ্ট্য হয়ে থাকে, তাহলে এখন যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসে, যে আমি বলে দিলাম তাই একটা ভোল্টেজ সোর্স আছে, সেই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 ওহম বা 20 ওহম যেটাই হোক বলে দিল, যদি বলে দেয় তাহলে সেই ভোল্টেজ সোর্সটাকে আমি কিভাবে আইডিয়ালে রূপান্তর করব। তাহলে এটা রূপান্তর করার জন্য আমাদের সঠিক প্রসেস বলছি আমি, যদি ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তবে তাকে আইডিয়াল করতে তার সাথে রেজিস্ট্যান্সকে সিরিজে সংযোগ দিতে হবে। তার মানে আমার যে আইডিয়াল অবস্থায় 10 ওহম আছে, এই ভোল্টেজ সোর্সটাকে এই 10 ওহম বাইরে বের করে দেই বা আইডিয়াল তৈরি করি, তাহলে জাস্ট এই 10 ওহমটাকে আমি সিরিজে কি করে দিব, কানেকশন দিয়ে দিব, তাহলে এই ভোল্টেজ সোর্সটা কি হয়ে গেছে, আইডিয়াল সোর্সে রূপান্তর হয়ে গেছে, আর কিচ্ছু করবো না। এখন কেন এটা করছি বা কেন সিরিজে হলো প্যারালালে হলো না, সেটার জন্য ব্যাখ্যাটা আমি এখানে দিছি। সাপোজ আমি এখানে আরো ইন্টারনাল বা এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স লাগাইলাম, হতে পারে একটা সার্কিটে একাধিক ভোল্টেজ সোর্স থাকতে পারে। যদি এই ভোল্টেজ সোর্স অনুসারে আমি চিন্তা করি, এই সোর্স অনুসারে এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে যদি আমি প্যারালালে কানেকশন দেই, তাহলে কি হচ্ছে, এই সোর্স অনুযায়ী যে কারেন্টটা যাবে, এই কারেন্টটাই 5 ওহমের 10 ওহমের ভিতর দিয়ে কি করতে পারবে না, যাইতে পারবে না, কারণ এদিক দিয়ে সম্পূর্ণটা চলে যাবে, কারণ এর ভিতরে কি নাই, কোনো রকম বাধা নাই, কারণ আমি এই সোর্সটাকে কি করে ফেলাইছি, আইডিয়াল করে ফেলছি। যদি আইডিয়াল হয় তার ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি শূন্য, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা শূন্য হয় তাহলে এদিক দিয়ে তো কোনো রকম বাধা নাই, সম্পূর্ণ কারেন্ট এদিক দিয়ে চলে যাবে, তাহলে এর ভিতর দিয়ে কি কোনো রকম কারেন্ট যাইতে পারবে বা যাবে না। তার মানে এই যে কানেকশনটা আমি দিছি এটা রং কানেকশন দিছি। এখন যদি এখানে চিন্তা করি, তাহলে এখানে সোর্স লাগাইলাম এক্সটার্নাল চেক করার জন্য, লাগানোর পরে দেখতেছি এদিক দিয়েও কারেন্ট যাচ্ছে, এদিক দিয়েও কি কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে মানে কি, ইন্টারনাল যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের ভিতর দিয়েও কি কারেন্টটা যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমাদের সঠিক প্রসেস। তার মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের 10 ওহমের ভিতর দিয়ে কারেন্ট যেতে হবে যদি এক্সটার্নাল কোনো সোর্স দিই আমি, তাহলে এইটা অনুসারে বা এটা হচ্ছে তার ব্যাখ্যা আর কি, আমি ব্যাখ্যা দিলাম কেন আমি সিরিজে কানেকশন দিব আর কি। এই জন্যই এই দুইটা লাইন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাইন, কার ক্ষেত্রে, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে
ভবিষ্যতে আমাদের এই দুইটা কথার উপর বেস করে একটা ভোল্টেজ সোর্সের বিভিন্ন কিছু যদি করতে চাই বা সলিউশন করতে চাই বা কোনো ম্যাথ সলিউশন করতে চাই, এই দুইটা জিনিস আমাদের মাথায় রেখে ম্যাথগুলোকে সলিউশন করতে হবে বা আগাইতে হবে। এবার কি সবাই বুঝছি? হ্যালো? আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স সম্পর্কে, বা বুঝার কোনো ঘাটতি আছে কিনা? হ্যালো? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্তই পড়বো আর কি। নেক্সট ক্লাসে আর কি আজকে যতটুকু শেষ করছি এরপর থেকে নেক্সট ক্লাসে শুরু করবো আর কি। আচ্ছা, এবার ক্লাস সম্পর্কে বলি যে সবাই কি বুঝতে পারছি ক্লাসটা যতটুকু পড়াইছি আর কি, ফার্স্ট অংশ বাদে দ্বিতীয় অংশ, মানে সিলেবাস ব্যতীত আর কি। সিলেবাসের পর থেকে যেটা পড়াইছি, যেটা মানে পড়ানো শুরু করছি আর কি, আমাদের ক্লাসের পড়া সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, সবাই আনমিউট। হ্যাঁ হ্যাঁ, সবাই আনমিউট করে কথা বলতে পারি এখন, সমস্যা এখন কিছু পড়াবো না আর কি। হ্যাঁ, আচ্ছা, আপাতত যে কোনো একটা বই কিনলে হবে। তবে আমাদের কোচিং থেকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের টেসলা পড়াচ্ছি বা টেসলা পড়ানো হবে, কিন্তু আমরা টপিক ওয়াইজ শিটও দিয়ে দিব আর কি, মানে শিট দিয়ে দিবে, প্রত্যেকটা টপিকের শিট দিবে। আর বই টেসলা ফলো করলেই হবে, এর বাইরে কিছু লাগবে না, কারণ টেসলাতে হিউজ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, টেসলা বই পড়লেই হবে। তবে আমি আসলে কোনো বই ফলো করে যে পড়াচ্ছি সেটা না। হ্যাঁ, আমি আমার মতো করে সুন্দর করে পড়াচ্ছি আর কি, কিন্তু সব বইয়ে যে একদম হুবহু এভাবেই আমার সিকোয়েন্সে থাকবে সেটা না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সংজ্ঞাগুলো হচ্ছে টেসলা বই কিনলে হবে, টেসলা বইতে সবই আছে। আর সংজ্ঞার বিষয়গুলো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি সব লিখে দিব, সমস্যা নাই। যেমন ভোল্টেজ সোর্সের সংজ্ঞা ওরকম ইম্পর্টেন্ট কিছু না, আর কারেন্ট সোর্সের সংজ্ঞা এরকম ইম্পর্টেন্ট কিছু না। আমি নেক্সট যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি লিখে দিচ্ছি। যেমন ভোল্টেজ সোর্সের যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট সেটা লিখছি, কারেন্ট সোর্সের যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট সেটা লিখছি। আর যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সবগুলো বোর্ডে লিখে দিব আমি, সমস্যা নাই। কিন্তু যেগুলো একদম দরকার নাই ওটা বইয়ে হুবহু আছে, বই দেখলেই হবে। এই জন্য আমি আবার বিষয়টা অনেক বড়, যে লিখতে গেলে দেখা যাবে আমি ভোল্টেজ সোর্সের সংখ্যা লিখতে গেলে আমাদের বোর্ড অর্ধেক হয়ে যাইতো, কারেন্ট সোর্সের সংখ্যা লিখতে গেলে বোর্ড অর্ধেক হয়ে যাইতো। এই জন্য আমি স্কিপ করছি এটুকু। এটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এটা আমি। হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, আমি বলি, আমি কিন্তু এখন সিরিজ পেলাতেই যাই নাই, আমি জাস্ট বিষয়গুলো চিনাচ্ছি। একটা ডিসি সার্কিটে কী কী জিনিস থাকে সেটা চিনাচ্ছি। এখন ওইটা চিনানোর ক্ষেত্রে আমার সিরিজ প্যারালটা আসছে, এই জন্য আমি সিরিজ প্যারাল কথাটা উল্লেখ করছি। আমি কিন্তু সিরিজ প্যারাল বুঝাই নাই, সার্কিটের প্রকারভেদে যাই নাই আমি জাস্ট আমার আজকের ক্লাসের মানে এখন যতটুকু পড়াইছি জাস্ট ভোল্টেজ জিনিসটা কি, কারেন্ট জিনিসটা কি, ভোল্টেজ সোর্স জিনিসটা কি, আমি এই সোর্সগুলো পড়াইলাম। বুঝাইতে পারছি কি বিষয়টা? এখন সিরিজ প্যারাল, এখন একটা জিনিস বুঝাইতে গেলে অনেক কিছু টানতে হয়। এখন আমি তো একদম ইনিশিয়াল অবস্থায় শুরু করছি, কারণ অনেক কিছু জানি না, এই জন্য এই সিরিজ প্যারাল কথাটা আনা লাগছে। কারণ সিরিজ প্যারাল কিন্তু আমি এখনো বুঝাই নাই যে সিরিজ জিনিসটা কি, প্যারাল জিনিসটা কি,
সার্কিটের ভিতরে ঢুকি নেই, আমি শুধুমাত্র এই ক্লাসে মূল উদ্দেশ্য হচ্ছে একটা ডিসি সার্কিটে কী কী ইউজ হয়, সেই একটা ডিসি সার্কিট কী কী জিনিস দিয়ে গঠন হচ্ছে, জাস্ট সেই বিষয়গুলোই বুঝাইছি। এই জন্য আমি এতটাই বেসিক থেকে শুরু করছি। এখন তো আমি ধরেই নিছি কেউ রেজিস্ট্যান্সই জানি না, রেজিস্ট্যান্স সংজ্ঞাও জানি না, আমি কিন্তু রেজিস্ট্যান্স সংজ্ঞাটাও বুঝাইলাম, বুঝাইতে পারছি। আমি একবারে 0 লেভেল থেকে শুরু করছি। আমরা মিক্স সার্কিটই শেষ করব, মিনিমাম 10টা ক্লাস লাগবে, বুঝাইতে পারছি বিষয়টা। তাহলে 10টা ক্লাসে মিক্স সার্কিট বা 11টা 10-12টা ক্লাসে, মানে মিক্স সার্কিট বলতে এই যে যে বেসিক কনসেপ্টগুলো আর রোদ নিলেই পর্যন্ত যাইতে দেখা যায় 5-7টা ক্লাস লেগে গেছে, 7-8টা ক্লাস। তার মানে কোন লেভেলে বেসিক দিয়ে দিয়ে পড়ানো হবে, বুঝাইতে পারছি। একদম 0 থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেলে যাবো, ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন একটা জিনিস বুঝাইতে গেলে অনেক কিছু টানতে হয়, তো তখন ওই জিনিসটা হয়তো নতুন মনে হচ্ছে, কিন্তু এখন নতুন মনে হচ্ছে, কারণ হচ্ছে আমি জাস্ট মূল উদ্দেশ্য যেটা ওটা বোঝানোর জন্য ওইটা টানতেছি। কিন্তু এখানে মূল উদ্দেশ্য ছিল কি, ভোল্টেজ সোর্সটা চিনানো, আসলে ভোল্টেজ সোর্স জিনিসটা কি, জাস্ট এটার জন্য আমি সিরিজ প্যারালাল নিয়ে আসছি। কিন্তু ওই সিরিজ প্যারালাল না বুঝলেও হয়তো আমার কাছে জাস্ট আমি এইটুকু বুঝাইতে পারছি যে ভোল্টেজ সোর্স জিনিসটা এই জিনিসটা হচ্ছে এটা, জাস্ট এই দুইটা বিষয় মনে রাখলে হবে ভোল্টেজ সোর্সের জন্য। বুঝাইতে পারছি কি বিষয়টা আমি? হ্যাঁ, টেসলা নিলেই হবে আর কি। হ্যাঁ, টেসলা দিয়ে সব কিছু হয়ে যাবে। আর এটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমি অনেক অ্যাডভান্স লেভেলে পড়াচ্ছি। আমি অ্যাডভান্সে কিছুই ঢুকি নেই। হ্যাঁ, আমি একদম 0 লেভেল থেকে শুরু করছি। আচ্ছা, টেসলা নিলেই হবে। টেসলাতে হিউজ ম্যাথ দেওয়া আছে আর ইনফরমেশন হিউজ দেওয়া আছে, সমস্যা নেই। আমরা তো ইনফরমেশন দিয়েই পড়াবো আর কি, সমস্যা নাই। তা আমাদের কি প্রায় 30 মিনিট পর্যন্ত, হ্যাঁ শিটও দিয়ে দেওয়া হবে, প্রতি ক্লাসের আগেই শিটগুলো দিয়ে দিব। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের আগে শিটগুলো দিয়ে দেওয়া হবে। আর 0তে বেসিক ইনফরমেশনগুলো নিয়ে ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আমি তো ধরেই নিছি কেউ কিছু পারে না, এটা তো আমিও জানি, কারণ যেহেতু জব প্রিপারেশন আছে, এটা অবশ্যই বুঝে নিতে হবে যে কেউ কিছু পারে না, আমাদের ওভাবে শুরু করতে হবে। হ্যাঁ কি, হ্যাঁ, কারণ আমি লাস্ট কত মিনিট, আজকে প্রায় 30 মিনিট পড়াইছি। ফার্স্ট 30 মিনিট তো আমাদের কি গেছে, ওই বেসিক টপিক সম্পর্কে বুঝতে গেছি। হ্যাঁ, 30 মিনিটে আমি শুধু ইনফরমেশনগুলো দিচ্ছি, সার্কিটে কী কী ইউজ হয় এবং ওই বিষয়গুলো কি, ওগুলো সম্পর্কে পরিচিত হয়েছি। আমি ভিতরেই ঢুকি নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, দোয়া করো। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা চেষ্টা করবো।